নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। প্রিপারেশন কখনো 1 ঘন্টা বা একটি মাত্র ক্লাসে কমপ্লিট হয় না, যার জন্য কিন্তু কন্টিনিউ প্রসেস রাখতে হয়। আর যে কারণে রাইস এডুকেশন আপনাদের জন্য চেতনা টিভিতে কন্টিনিউভাবে এই ক্লাসগুলো করিয়ে যাচ্ছে আপনাদের প্রিপারেশন কমপ্লিট করার জন্য। এই মুহূর্তে কেমিস্ট্রি ক্লাসে রয়েছে রাইস এডুকেশনের টিচার স্যার অনির্বাণ রয় রয়েছেন আমাদের সঙ্গে। স্যার ওয়েলকাম, নমস্কার। স্যার, আজকের টপিক কি থাকছে আমাদের? আগের দিন আমরা আলোচনা করছিলাম পিরিয়ডিক টেবিল নিয়ে, খুব ভাইটাল একটা চ্যাপ্টার, এবং বিশেষ করে বলেছিলাম যারা রেলের পরীক্ষা দিচ্ছে, বিশেষ করে যে এনটিপিসি সামনে আছে, তো এই এনটিপিসি পরীক্ষায় পিরিয়ডিক টেবিল থেকে প্রচুর কোশ্চেন আসে। এবার নর্মালি আমাদের এসএসসি বা পিএসসি তো বলতে কোনো রকম দ্বিধাই নেই যে এখান থেকে কোশ্চেন থাকে, ডাব্লিউবিসিএসও প্রচুর কোশ্চেন থাকে। তো সেই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম। তো আলটিমেটলি সেই চ্যাপ্টারটা আজকে যেখানে শেষ করেছিলাম, রিমেনিং পার্ট যতটুকু আছে আমরা সেখান থেকে কন্টিনিউ করব, অর্থাৎ পিরিয়ডিক প্রপার্টিজ একটা পার্ট বাকি রয়ে গেছে, সেটা আমরা আজকে ডিসকাশন করব। ওকে স্যার, তাহলে আমরা ক্লাসে চলে যাই। একদম। তো স্টুডেন্ট দেখো, তোমাদের সাথে যেটা আমাদের আলোচনা হয়েছিল পিরিয়ডিক টেবিল নিয়ে, এবং বলেছিলাম খুব ভাইটাল একটা চ্যাপ্টার, বেশ কিছু ইনফরমেশনও তোমাদেরকে আমি দিয়েছিলাম, যেগুলো হচ্ছে আলটিমেটলি যে 118টা এলিমেন্ট আছে, সেই 118টা এলিমেন্টের বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, কোনটা সব থেকে লাইটেস্ট গ্যাস, বা কোন ইনার্ট গ্যাসটা আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে সব থেকে বেশি, কোন ইনার্ট গ্যাসটা আমাদের অ্যাটমসফিয়ারে সব থেকে কম। তো এইরকম আলটিমেটলি বেশ কিছু আলোচনা তোমাদের সাথে আমার হয়েছিল। তো দেখো, একটুখানি আমি রিকল করে দিই ব্যাপারটা, তারপর আমরা আজকের কন্টিনিউয়েশনে আসবো। সেটা হচ্ছে প্রিডিক্টেবল বলতে আমরা কি বুঝেছিলাম। আমরা বলেছিলাম যে দেখো, আমরা যে 118টা এলিমেন্ট পাচ্ছি, তো সেটাকে আলটিমেটলি একটা জায়গা বা প্লেস দিতে হবে, যে জায়গাটার মধ্যে আমরা তাদের ক্যারেক্টারগত দিক থেকে, সিমিলারিটির দিক থেকে আলটিমেটলি তাদেরকে আমরা সেই জায়গায় প্লেস করতে পারবো। এবং সেই যাত্রাটা যিনি শুরু করেছিলেন, ফার্স্ট অফ অল এলিমেন্টস আর ক্লাসিফাইড বাই দ্য ডোবেরিনার বাই দেয়ার ট্রায়েড রুল। তার এই ত্রয়ী সূত্রের মাধ্যমে ডোবেরিনার সেই প্রকল্পটাকে চালু করেছিলেন বা শুরু করেছিলেন। সেখান থেকে আমরা নিউল্যান্ডের অক্টেভ প্রিন্সিপাল নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আমরা চলে আসলাম আমাদের ফাদার অফ পিরিয়ডিক টেবিল, দ্যাট ইজ মেন্ডেলিফ, যিনি টেবিলটা তৈরি করেছিলেন অন দ্য বেসিস অফ অ্যাটমিক ওয়েট। এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম তিনি বলছেন, নট দ্য অ্যাটমিক ওয়েট বাট দ্য অ্যাটমিক নাম্বার ইজ মোর ফান্ডামেন্টাল প্রপার্টি ফর দ্য পিরিয়ডিক টেবিল মোজলে। এবং সেই মোজলের এই অ্যাটমিক নাম্বারের উপর বেস করে তিনি মডার্ন পিরিয়ডিক টেবিলটা তৈরি করছেন, এবং সেখান থেকে আমাদের পড়াশোনাটা স্টার্ট হয়েছিল। দেখো, এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল, এখানে আমি বলেছিলাম টোটাল 7টা পর্যায় আছে, 18টা শ্রেণী আছে। কাকে পর্যায় এবং কাকে শ্রেণী বলেছিলাম? দেখো, মনে করে দেখো, তোমরা খাতাতেও লিখেছো নোট হিসাবে। পর্যায় অর্থাৎ যেগুলোকে আমি বলেছিলাম হরাইজন্টাল লাইন, পর্যায় অর্থাৎ যেগুলোকে আমি বলেছিলাম হরাইজন্টাল লাইন। এই যে হরাইজন্টাল লাইন, সেগুলো আছে টোটাল 7টা, দ্যাট ইজ কল দ্য পিরিয়ড। এবং যেগুলো ভার্টিক্যাল লাইন অর্থাৎ ওপর থেকে নিচের দিকে নামছে, এরকম আছে 18টা, এগুলোকে আমরা বলেছিলাম গ্রুপ। এবং সেই গ্রুপগুলোকে নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা হয়েছিল। কিরকম আলোচনা হয়েছিল মনে করে দেখো, আমি বলেছিলাম মেন্ডেলিফ যখন টেবিলটা তৈরি করেন, মেন্ডেলিফের সেই টেবিলে ইনার্ট গ্যাসের কোনো রকম অস্তিত্ব কিন্তু ছিল না। তিনি ইনার্ট গ্যাসের জন্য আলাদা কোনো টেবিল তৈরি করতে পারেন। পরবর্তীকালে যখন মোজলে তার টেবিলটা তৈরি করলেন, মডার্ন পিরিয়ডিক টেবিল, ঠিক সেই জায়গায় আমরা কিন্তু ইনার্ট গ্যাসের পরিকাঠামোটা দেখতে পেলাম। তিনি দেখালেন সেখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই 6টা ইনার্ট গ্যাসের অস্তিত্বের কথা তিনি সেখানে ব্যাখ্যা করলেন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এবং এটা কার টেবিলের মধ্যে আমরা পেলাম? অবশ্যই মোজলের মডার্ন পিরিয়ডিক টেবিলের মধ্যে, যেটা কিনা অ্যাটমিক নাম্বারের উপর বেস করে তৈরি হচ্ছে। এবং আলটিমেটলি এটা কত নম্বর গ্রুপ? গ্রুপ 9 বলতে পারো, বা ইউ ক্যান সে গ্রুপ 18। গ্রুপ 9 অ্যাকর্ডিং টু আওয়ার মেন্ডেলিফের যদি আমরা টেবিলটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে গ্রুপ 9 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আর যদি আমরা মোজলের টেবিল অনুযায়ী বলি, তাহলে গ্রুপ 18-এর মধ্যে আমরা এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডনকে রাখতে পারি। অবশ্যই এরা প্রত্যেকেই হচ্ছে মোনো অ্যাটমিক। তারা প্রত্যেকেই হচ্ছে মোনো অ্যাটমিক। এবং এখান থেকে বেশ কিছু ইনফরমেশন তোমাদের আমি দিয়েছিলাম। কিরকম ইনফরমেশন? বলেছিলাম আমাদের ইউনিভার্সের মধ্যেই আলটিমেটলি হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসটির প্রাচুর্যতা সব থেকে বেশি। আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে আর্গন গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, এর প্রাচুর্যতা সব থেকে বেশি। আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে জেননের প্রাচুর্যতা সব থেকে কম। আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে রেডন পাওয়া যায় না। এবং বলেছিলাম রেডন হচ্ছে তেজস্ক্রিয় অধিকারী, রেডন হচ্ছে রেডিও অ্যাক্টিভ ইন নেচার। এবং জেননকে আমরা বলেছিলাম স্ট্রেঞ্জার গ্যাস। হোয়াই ইট ইজ কল দ্য স্ট্রেঞ্জার? বিকজ ইট রিয়াক্টস উইথ অক্সিজেন অ্যান্ড ফ্লুরিন। অক্সিজেন এবং ফ্লুরিনের সাথে এটা রিয়াকশন করতে পারে, অলদো ইট ইজ আ নোবেল গ্যাস। নোবেল গ্যাস হওয়া সত্ত্বেও জেনন যেহেতু অক্সিজেন এবং ফ্লুরিনের সঙ্গে বিক্রিয়া করতে পারে, ইন দ্যাট সেন্স আমরা জেননকে বলেছিলাম স্ট্রেঞ্জার গ্যাস।
আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে চালকোজেন ফ্যামিলিটাকে নিয়ে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম। গ্রুপ 16কে বলা হয় চালকোজেন ফ্যামিলি, এবং বলেছিলাম এই নাম্বারগুলো বা এই নামগুলো তোমাকে মনে রাখতে হবে। পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞেস করে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট মেম্বার অফ চালকোজেন ফ্যামিলি। চালকোজেন ফ্যামিলির প্রথম সদস্যটাকে অক্সিজেন। বা পরীক্ষায় এইভাবেও কোশ্চেনটা জিজ্ঞেস করে গ্রুপ 16 ইজ নোন অ্যাজ, গ্রুপ 16কে আমরা কি নামে ডাকবো? চালকোজেন। ওকে, কেন এটাকে চালকোজেন বলা হয়? বলেছিলাম দেখো, বিকজ দে আর ওর ফর্মিং, তারা আকরিক উৎপন্ন করতে পারে, তাই এদেরকে চালকোজেন বলা হয়। যেরকম আমরা গ্রুপ 15 এর একটা নাম দিয়েছিলাম, গ্রুপ 15কে কি নাম দিয়েছিলাম? নিকোজেন। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা প্রত্যেকেই হচ্ছে মোস্ট হ্যাজার্ডাস, এরা আলটিমেটলি মোস্ট সাফোকেটিং এলিমেন্ট, শ্বাসকষ্টের জন্য এরা দায়ী থাকে। তো সেই সাফোকেশন কজের জন্য এদেরকে আমরা বলি নিকোজেন ফ্যামিলি, নিকোনাইডস বলা হয় এদেরকে, গ্রুপ 15টাকে। এবং গ্রুপ 17, এই গ্রুপ 17কে বলেছিলাম হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এবং তার মধ্যে ফ্লোরিনকে আমরা বলেছিলাম সুপার হ্যালোজেন। হোয়াই ইট ইজ কল দ্য হ্যালোজেন? বিকজ তারা সল্ট প্রডিউস করতে পারে। লাস্ট আলোচনা আমাদের এই পর্যন্ত তোমাদের সাথে হয়েছিল। ঠিক আজকে আমরা ঠিক তার পর থেকে শুরু করব। আমি আলোচনায় এই ইনফরমেশনগুলো দেওয়ার পাশাপাশি তোমাদের সাথে আলোচনা করব আজকে পিরিয়ডিক প্রপার্টিসটাকে নিয়ে, যেটা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে। দেখো, পিরিয়ডিক প্রপার্টিসটা একটুখানি আমরা একটু আলোচনা করে নিই। পিরিয়ডিক প্রপার্টিস বলতে আমরা কি বুঝি? আমরা গতদিন সেশনে পিরিয়ডিক টেবিলের বেসিক জিনিসটা জেনে গেছি, কাকে আমরা পিরিয়ড বলবো বা কাকে আমরা গ্রুপ বলবো, বা সেই গ্রুপগুলোর কি নাম হবে। আলোচনা করেছিলাম ট্রানজিশনাল মেটাল, ইনার্ট গ্যাস নিয়ে এবং রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টগুলোকে নিয়ে। আজকে আমরা আলোচনা করব পিরিয়ডিক প্রপার্টিসটাকে নিয়ে। দেখো, এই যে পিরিয়ডিক প্রপার্টিস, এই যে পিরিয়ডিক প্রপার্টিস, এখানে আলটিমেটলি আমরা কি কি পড়বো? ফার্স্ট পড়বো আমরা হচ্ছে অ্যাটমিক রেডিয়াই। ফার্স্ট আমরা পড়বো হচ্ছে অ্যাটমিক রেডিয়াই। দেখো ভালো করে শোনো, আমরা যদি একটা পর্যায় বরাবর হাঁটতে শুরু করি, ফ্রম লেফট টু রাইট, মাথায় রাখবে দ্য সাইজ অফ দ্য অ্যাটম ডিক্রিজেস। তার মানে কি বললাম? যদি আমরা একটা পর্যায় বরাবর হাঁটতে শুরু করি, সাপোজ ধরো প্রথম এলিমেন্টটার সাইজ এই, তারপরটা সাইজ এই, তারপরটা সাইজ এই, তারপরটা সাইজ এই, করতে 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 আলটিমেটলি আমরা সব থেকে ছোট আর কি একটা সাইজের এলিমেন্ট পাবো। এই যত আমরা অ্যালং দ্য পিরিয়ড ফ্রম লেফট টু রাইট মুভ করব, দ্য সাইজ অফ দ্য অ্যাটম কি হয়? ডিক্রিজ করে। আর যত আমরা ওপর থেকে নিচের দিকে নামবো, আলটিমেটলি সাইজ অফ দ্য অ্যাটম কি হয়? ইনক্রিজ করে। যত আমরা ওপর থেকে নিচের দিকে নামবো, দ্য সাইজ অফ দ্য অ্যাটম ইনক্রিজেস, অর্থাৎ গ্রুপ ওয়াইজ যত আমরা টপ টু বটম আসবো, সাইজ অফ দ্য অ্যাটম ইনক্রিজেস। আর যত আমরা লেফট টু রাইট মুভ করব, দ্য সাইজ অফ দ্য অ্যাটম ডিক্রিজেস। তাহলে অ্যাটমিক রেডিয়ার ট্রেনটা কি হলো? অ্যাটমিক রেডিয়ার ট্রেনটা হলো, যদি আমরা পিরিয়ড বরাবর মুভ করি ফ্রম লেফট টু রাইট, তাহলে সেক্ষেত্রে অ্যাটমের সাইজটা কি হয়? ডিক্রিজেস। আর যদি আমরা গ্রুপ বরাবর আসি, শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে যদি আসি, তাহলে সেক্ষেত্রে অ্যাটমের সাইজটা কি হয়? ইনক্রিজেস। পিরিয়ড বরাবর গেলে অ্যাটমের সাইজটা ছোট হয়, ডিক্রিজ করে যায়। আর যত আমরা ওপর থেকে নিচের দিকে আসবো, টপ টু বটম, সাইজ অফ দ্য অ্যাটম ইনক্রিজেস। দ্যাট ইজ দ্য অ্যাটমিক রেডিয়াই। নেক্সট ওয়ান আমরা পড়বো এখান থেকে, সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আমরা ছোটবেলায় এটাকে পড়েছিলাম আয়নীয় বিভব। আয়োনাইজেশন এনার্জি বা আয়নীয় বিভব কাকে বলবো? আয়নীয় বিভব বা আয়োনাইজেশন এনার্জি। দেখো, আমরা যদি সাপোজ এখানে এই অ্যাটমটাকে ধরে নিই, আমরা অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসটা করেছিলাম। ধরো একটা অ্যাটম আমি ধরে নিলাম, এখানে পজিটিভ নিউক্লিয়াসটা আছে এবং এই সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনটা তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো এই পজিটিভ নিউক্লিয়াস ইলেকট্রনটাকে কি করছে? খুব টাইটলি নিজের কাছে আটকে রেখেছে থ্রু দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, অর ইউ ক্যান সে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তো ঘটনা হচ্ছে, এই ইলেকট্রনটাকে যদি বাইরে আমার বার করতে হয়, যদি বাইরে আমি বের করে নিতে চাই, তাহলে কি হবে? এই ফোর্সটাকে ভাঙতে হবে। এই ফোর্সটাকে ব্রেক করে ভেঙে তারপর আমি ইলেকট্রনটাকে বাইরে বার করে আনবো। এই ফোর্সটাকে ব্রেক করার জন্য আমাকে কি করতে হবে? কিছু অ্যামাউন্ট অফ এনার্জি এখানে প্রোভাইড করতে হবে। আজকে ধরো এই পজিটিভ নিউক্লিয়াসটা এই ইলেকট্রনটাকে 10 ইউনিট এনার্জি দিয়ে নিজের কাছে টানছে, 10 ইউনিট এনার্জি দিয়ে নিজের কাছে টানছে। তাহলে আমি যদি এখন বাইরে থেকে ওকে 9 ইউনিট এনার্জি প্রোভাইড করি, ইলেকট্রন কি বাইরে বেরোবে? কখনোই না। কেন বেরোবে না? কারণ তার থেকে বেশি এনার্জি দিয়ে পজিটিভ নিউক্লিয়াস ইলেকট্রনটাকে টেনে রেখেছে। তাহলে আমি এখানে কি করতে পারি?
অবশ্যই 10-এর থেকে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি দিতে পারি। তাহলে আমি তো স্যার এখানে 100 ইউনিট এনার্জি দিতে পারি, হ্যাঁ খুব ভালো, 100 ইউনিট এনার্জি দিলে খুব তাড়াতাড়ি ইলেকট্রনটা বেরোবে। কিন্তু আয়োনাইজেশন এনার্জির সংজ্ঞা বলছে ন্যূনতম শক্তি প্রদান করতে হবে, ন্যূনতম, মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি ইউ হ্যাভ টু প্রোভাইড। তোমাকে এখানে ন্যূনতম বা মিনিমামটা দিতে হবে। তাহলে 10 ইউনিট এনার্জি দিয়ে যদি পজিটিভ নিউক্লিয়াস ইলেকট্রনটাকে নিজের কাছে টানে, তাহলে ন্যূনতম বলতে আমার কাছে ভ্যালুটা এসে দাঁড়ায় 10.1। সব থেকে মিনিমাম ভ্যালু যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে 10.1। তাহলে এই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড টু রিলিজ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য ভ্যালেন্স শেল অফ দ্য গ্যাসিয়াস অ্যাটম, অ্যান্ড দিস মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ নোন অ্যাজ আয়োনাইজেশন এনার্জি। তাহলে আয়োনাইজেশন এনার্জির সংজ্ঞা বা ডেফিনেশনটা কি হচ্ছে? দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড টু রিলিজ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য ভ্যালেন্স শেল। সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনকে বাইরে বার করতে যে ন্যূনতম পরিমাণ শক্তি আমার দরকার, সেইটাকেই আমরা বলবো যে তার আয়োনাইজেশন এনার্জি। তাহলে আমি যদি দেখি 10 ইউনিট এনার্জি দিয়ে পজিটিভ নিউক্লিয়াস ইলেকট্রনটাকে টানছে, তাহলে অবশ্যই সেখানে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি প্রোভাইড করা মানে হচ্ছে 10.1। ওকে, তাহলে সেটাকে আমরা বলবো যে তার আয়োনাইজেশন এনার্জি। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করো। আমি বলেছি যত বাদিক থেকে ডান দিকে যাব একটা পিরিয়ড বরাবর, তত অ্যাটমের সাইজটা কি হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে আলটিমেটলি এই অ্যাটমটারও এখানে একটা পজিটিভ নিউক্লিয়াস আছে, এই অ্যাটমটারও এখানে একটা পজিটিভ নিউক্লিয়াস আছে, এরও আলটিমেটলি এখানে একটা ইলেকট্রন ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার বাইরের কক্ষে, এরও আলটিমেটলি বাইরের কক্ষে একটা ইলেকট্রন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তুমি আমাকে বলো তো কোন নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে সব থেকে বেশি জোরে নিজের দিকে টেনে রেখেছে, বেশি শক্ত করে নিজের দিকে টেনে রেখেছে? কারণ এই পজিটিভ নিউক্লিয়াসটাও ইলেকট্রনকে টানছে, এই পজিটিভ নিউক্লিয়াসটাও ইলেকট্রনকে টানছে। আমি যদি একটুখানি আলাদা করে ছবিটা তোমাদের দেখাই, দেখো আমি যেটা দেখালাম সেটা হচ্ছে, ধরো আমি একদম ফার্স্ট এলিমেন্টটাকে নিয়েছি, পজিটিভ নিউক্লিয়াস ইলেকট্রনটাকে টানছে, আর একদম লাস্ট এলিমেন্টটাকে নিয়েছি, কারণ আমি বলেছি অ্যালং দ্য পিরিয়ড যত যাব সাইজটা ছোট হবে। তাহলে প্রথম এলিমেন্টটার সাইজ বড়, দ্বিতীয় এলিমেন্টটার সাইজ ছোট, এরও পজিটিভ নিউক্লিয়াস আছে, এরও চারিদিকে ইলেকট্রনটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার প্রশ্ন যেটা তোমার কাছে আছে সেটা হচ্ছে কোন টানটা সব থেকে বেশি? এ এলিমেন্টের টান সব থেকে বেশি না বি এলিমেন্টের টানটা সব থেকে বেশি? তাহলে প্রত্যেকেই জানো যত ডিস্টেন্স কম হবে, যত দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স কম হবে, তত আলটিমেটলি ফোর্সটা কি হয়? বাড়ে। তাহলে আলটিমেটলি আমরা কুলম্বের সূত্র পড়েছিলাম, কুলম্বের সূত্রের অ্যাপ্লিকেশনও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, বা জেনারেল থিঙ্কিং দিয়ে যদি ভাবনা চিন্তা করো, তাহলে দেখো পজিটিভ নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে ডিস্টেন্স, সেখানে এই পজিটিভ নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্সটা অনেকটাই কম। তাহলে যখন পজিটিভ নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্স কম, তাহলে টান অবশ্যই কি হবে? বেশি হবে। তাহলে অবশ্যই এই এলিমেন্টটার ক্ষেত্রে পজিটিভ নিউক্লিয়াস ইলেকট্রনটাকে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি দিয়ে নিজের কাছে টেনে রেখেছে। এবার যদি আমার এখান থেকে ইলেকট্রনটাকে বাইরে বার করতে হয়, আমাকে একটা এনার্জি প্রোভাইড করতে হবে। এখান থেকেও যদি আমাকে ইলেকট্রন বাইরে বার করতে হয়, এখানেও একটা এনার্জি প্রোভাইড করতে হবে। তোমার কাছে পরীক্ষায় জিজ্ঞেস করে কোন এলিমেন্টের ক্ষেত্রে সব থেকে বেশি এনার্জি প্রোভাইড করতে হবে। তাহলে যার টান যত বেশি হবে, সেই টানকে ব্রেক করে ইলেকট্রন বার করতে আমার বেশি এনার্জি লাগবে। তাহলে টান সব থেকে বেশি কোথায়? এই এলিমেন্টের ক্ষেত্রে। তাহলে এই ইলেকট্রনকে বার করতে আমার বেশি এনার্জি লাগবে। তাহলে আলটিমেটলি দেখো একটা পিরিয়ড বরাবর যত আমি মুভ করছি ফ্রম দ্য লেফট টু রাইট, সাইজটা ডিক্রিজ হচ্ছে, এলিমেন্টের সাইজটা ডিক্রিজ করছে। এলিমেন্টের সাইজ ডিক্রিজ করছে মানে এই পজিটিভ নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশনটা কি হচ্ছে? বাড়ছে। পজিটিভ নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন বাড়ছে মানে সেই ইলেকট্রনকে বাইরে বার করতে এনার্জিটাও আমাকে বেশি প্রোভাইড করতে হচ্ছে। তাহলে এখানে সিকোয়েন্সটা কি হচ্ছে? অ্যালং দ্য পিরিয়ড ফ্রম লেফট টু রাইট দ্য আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজেস। অ্যালং দ্য পিরিয়ড ফ্রম লেফট টু রাইট দ্য আয়োনাইজেশন এনার্জি কি হচ্ছে? ইনক্রিজেস। এবং তোমাদের সাথে বলেছিলাম যত আমি ওপর থেকে নিচের দিকে নামবো, দেখো যত আমরা একটা গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামছি, আলটিমেটলি সাইজটা কি হচ্ছে? বড় হচ্ছে। তাহলে আলটিমেটলি এর যা আয়োনাইজেশন এনার্জি আমি পাবো, এর ক্ষেত্রেও আলটিমেটলি যদি আমি দেখি, তাহলে আয়োনাইজেশন এনার্জিটা বেশি হবে না কম হবে? আলটিমেটলি স্যার অবশ্যই ডিস্টেন্সটা কি হয়েছে? বেড়ে গেছে, টান অতটা বেশি পাবো না, তার ফলে খুব সহজেই আমি ইলেকট্রনটাকে বাইরে বার করতে পারবো। তার মানে যত আমি ওপর থেকে নিচের দিকে নামবো, আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজেস। তাহলে অ্যাটমিক রেডিয়ার ট্রেন্ড আমরা কি পেলাম? অ্যাটমিক রেডিয়ার ট্রেন্ড পেলাম যত আমরা একটা পিরিয়ড বরাবর মুভ করছি ফ্রম দ্য লেফট টু রাইট, দ্য সাইজ অফ দ্য এলিমেন্ট ডিক্রিজেস। আর যত আমরা ওপর থেকে নিচের দিকে নামছি টপ টু বটম, দ্য সাইজ অফ দ্য এলিমেন্ট ইনক্রিজেস। এটা হলো অ্যাটমিক রেডিয়ার প্রপার্টি। নাম্বার 2 প্রপার্টি আমরা পেলাম আয়োনাইজেশন এনার্জি।
আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে কি পেলাম, যত আমরা একটা পিরিয়ড বরাবর মুভ করছি ফ্রম দ্য লেফট টু রাইট, কি হচ্ছে আয়োনাইজেশন এনার্জিটা ইনক্রিজ করছে। আর যত আমরা ওপর থেকে নিচের দিকে নামছি টপ টু বটম অ্যালং দ্য গ্রুপ, আলটিমেটলি সেক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জিটা কি হচ্ছে ডিক্রিজ করছে। ওকে, আসবো আমরা নেক্সট প্রপার্টিসে। দেখো নেক্সট প্রপার্টিস হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, বাংলায় বলা হয় ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন অ্যাফিনিটি বাংলায় বলা হয় ইলেকট্রন আসক্তি। দেখো ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলবো, আমরা যখন দেখলাম পজিটিভ নিউক্লিয়াসের সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করতে যে এনার্জি লাগছে তা হলো আয়োনাইজেশন এনার্জি। আর এবার আমরা দেখব পজিটিভ নিউক্লিয়াসের বাইরের কক্ষে একটা ইলেকট্রনকে ইন্ট্রোডিউস করাতে যে এনার্জিটা আমার লাগছে তাকে বলবো ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি একটা টান বা ফিলিংস বলতে পারো, ঠিক। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির ডেফিনেশনটা কি, দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজড when an electron introduced to the valence shell of the gaseous atom। একটা গ্যাসিয়াস অ্যাটমের সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রনকে ইন্ট্রোডিউস করাতে যে অ্যামাউন্ট অফ এনার্জিটা আমার প্রয়োজন তাকে আমি বলবো হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। এবং এরও অর্ডারটা কিন্তু সেম, কি সেম, ঠিক অ্যাকর্ডিং টু আওয়ার আয়োনাইজেশন এনার্জি। যত আমরা পিরিয়ড বরাবর বাদিক থেকে ডান দিকে যাব, লেফট টু রাইট যত যাব, ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে। আর যত আমরা ওপর থেকে নিচের দিকে নামবো ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করবে। যত আমরা বাদিক থেকে ডান দিকে যাব ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে, যত ওপর থেকে নিচের দিকে নামবো ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ করবে। একটা জিনিস দেখো, এটা মনে রাখার একটা সহজ নিয়মও কিন্তু আছে। আমরা যদি পিরিয়ডিক টেবিলটাকে নিয়ে পড়াশোনা করতে বসি তাহলে দেখবে একদম লাস্ট যে গ্রুপটা আছে এই লাস্ট গ্রুপটা কিন্তু ইনার্ট গ্যাসের গ্রুপ। অর্থাৎ কারা আছে এখানে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা আছে এখানে। এর ঠিক পাশে যারা আছে তারা কে, গ্রুপ 7। কে কে আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা আছে। এখন দেখো এদেরকে আমরা গ্রুপ 7 বলছি বা গ্রুপ 17 বলছি, তার মানে এদের প্রত্যেকের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন। সাপোজ তুমি ধরে নাও ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত, 9। কনফিগারেশনটা যদি করি তাহলে কি পাই, কে কক্ষে 2টো ইলেকট্রন, এলে হচ্ছে 7টা ইলেকট্রন। দেখো এই যে ফ্লুরিনের সর্ববহিস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন পেয়েছি, এটা তো কখনোই 7 ইলেকট্রন হিসেবে থাকতে চায় না। এ কি চায়, তার যেন লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকে। আর এই 8টা ইলেকট্রন রাখার প্রয়াসে সে কিন্তু আলটিমেটলি চাতকের মতন তাকিয়ে থাকে কখন একটা ইলেকট্রন সে পাবে। তার মানে কেউ যদি একটা ইলেকট্রন লস করে ও কিন্তু সেটাকে রেডিলি অ্যাকসেপ্ট করে। এই যে রেডিলি অ্যাকসেপ্ট করছে, কেন অ্যাকসেপ্ট করছে, তার কারণ তার ইলেকট্রনের প্রতি একটা টান আছে। সেই টানটা কি খুব বেশি না কম, অবশ্যই খুব বেশি। কারণ যেই মুহূর্তে একটা ইলেকট্রন আসবে ও কিন্তু আলটিমেটলি 2,8 কনফিগারেশনটা শো করতে পারবে, দেখাতে পারবে। তো সেই জন্য এই যে একদম লাস্ট সিরিজ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদের ক্ষেত্রে দেখো ইলেকট্রন অ্যাফিনিটি অনেক বেশি। তাহলে যত আমরা বাদিক থেকে ডান দিকে আসছি দেখো কি হচ্ছে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ছে এই কারণে। তাহলে দেখো যখন ফ্লুরিনের সর্ববহিস্থ কক্ষপথে 2 আর 7 ইলেকট্রন আছে, ও ইলেকট্রন কিন্তু নিতে চাইছে। ও কি ইলেকট্রন দিতে চাইবে? তুমি যদি মনে করো ওখান থেকে আমি একটা ইলেকট্রন বার করব, ফ্লুরিন কি সহজে ছেড়ে দেবে? কখনোই না। সেই জন্য সহজে কিন্তু এই ফ্লুরিন বলো, ক্লোরিন বলো, অর্থাৎ লাস্ট সিরিজটাতে যারা আছে গ্রুপ 17-এ, যাদের সর্ববহিস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন, খুব সহজে কিন্তু তারা ইলেকট্রন সেখান থেকে ছাড়ে না। যদি তুমি জেদবশত ছাড়াতে চাও তাহলে তোমাকে প্রচুর অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে, দ্যাট মিনস আয়োনাইজেশন এনার্জিটা হাই। স্যার আমরা বাকি ডিটেলসটা ডেফিনেটলি আপনার কাছে জানবো, তবে একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে থাকুন।